প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় আরও ৩ জনের লাশ উদ্ধার। এ নিয়ে মিলল ৫ জনের মরদেহ, এখনও নিখোঁজ ২। সুস্থ হয়ে উঠছেন ওবায়দুল কাদের, খুলে নেওয়া হয়েছে সব সাপোর্ট যন্ত্র, রক্তচাপ স্বাভাবিক। ডাকসু নির্বাচনে প্রতিটি কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়, জানালেন ডিএমপি কমিশনার। বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ন্ত্রিত হবে সাধারণের চলাচল। এবং পরিচয়পত্র ছাড়া কেনা যাবে না ৯ রুটের ট্রেনের টিকিট। কালোবাজারি ঠেকাতে পর্যায়ক্রমে সব রুটই আসবে এই নিয়মের আওতায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না, সচেতনতা সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, নারী নির্যাতনকারীর পরিচয় সমাজের সর্বস্তরে উন্মোচন করে দিতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করলে নারীরা সমাজে প্রতিষ্ঠা পাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একজন মেয়ে যদি আর্থিকভাবে অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতাটা অর্জন করতে পারে, তাহলে তার পরিবারে, সমাজে তার একটা স্থান হয়, তার মতামতের একটা দায়িত্ব থাকবে। কাজে অর্থনৈতিক স্বাধীনতাটা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেটা করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা দায়িত্বে আছেন তাদের নিজেদের ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে কখনো দেয় না, এটা হলো বাস্তবতা। একটা কথা মনে রাখতে হবে, আইন করলে এতে সহিংসতা অথবা বৈষম্য দূর হবে না। এর জন্য সমাজের সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। এই ক্ষেত্রে আমাদের সকলে, মা বোনেরা যারা আছেন বা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন, এবং নারী পুরুষ সকলেই এক হয়ে কাজ করতে হবে। রাজধানীর পুরান ঢাকায় ৮ম দিনের মতো অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত টাস্কফোর্স। সকাল 11টায় পুরান ঢাকার নাজিরা বাজারে কেমিক্যাল ও দাহ্য পদার্থের গোডাউন সরাতে শুরু হয় এই অভিযান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে 14টি সংস্থা সমন্বিতভাবে 5টি দলে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করছে। আজ পুরান ঢাকার বিভিন্ন জায়গা ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হবে। যেসব হোল্ডিংয়ে গোডাউনে কেমিক্যাল ও দাহ্য জাতীয় পদার্থ পাওয়া যাচ্ছে, সেসব হোল্ডিংয়ের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এই অভিযান চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। দেখেন তো সবে আসছে। রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে কেমিক্যাল গোডাউনে অভিযান চালাচ্ছে টাস্কফোর্স। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, শফিক, এই মুহূর্তে আমি রয়েছি পুরান ঢাকার নাজিরা বাজারে। একটু জানিয়ে রাখতে চাই যে সকাল 11টা থেকে এখানে অভিযান শুরু হয়েছে এবং এই পর্যন্ত 3টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং 3টি কারখানায় কিন্তু নিষিদ্ধ কেমিক্যাল সহ অন্যান্য জিনিসপত্র পাওয়ার কারণে কিন্তু সেগুলোর গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আপনারা দেখতেন যে এই মুহূর্তে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন যে টাস্ক ফোর্স রয়েছে তারা অভিযান পরিচালনা করছে এবং সকাল 11টা থেকে এখানে অভিযান শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে ঢাকা শহরে আরও বিভিন্ন জায়গায় এই অভিযান পরিচালনা করা হবে এবং এই অভিযানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি আবাসিক ভবনের নিচেই কিন্তু কারখানা রয়েছে এবং যে কারখানাগুলো, রাস্তাগুলো কিন্তু আসলে কোনোভাবেই কারখানার যোগ্য না এবং যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর অবস্থাও কিন্তু খুব খারাপ। একটু যদি কথা বলতে চাই এখানকার যে নেতৃত্ব দিচ্ছেন, আপনি একটু বলবেন যে আজকে সকাল 11টা থেকে আপনারা অভিযান শুরু করেছেন এবং এই পর্যন্ত 3টি কারখানা অভিযান পরিচালনা করলেন, এখন পর্যন্ত কি পেলেন এবং এদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেন? ধন্যবাদ। আমরা এখানে সকাল থেকে, আপনি জানেন, আপনি সাথেই ছিলেন, আমরা 2টা কারখানা পেয়েছি যেটার কোনো অস্তিত্ব নাই, কারণ ওখানে তাদের মূল লাইসেন্স দেওয়া আছে, ট্রেড লাইসেন্স দেওয়া সরবরাহকারী, বাট এখানে তারা নিজেরা পাইপ তৈরি করতেছে। আমরা সাথে সাথে এটা ট্রেড লাইসেন্সের এটা কী বলে অসামঞ্জস্যতা এবং কোনো ফায়ার ব্রিগেড বা আমাদের কোনো নবায়ন না থাকাতে 2টা লাইনের সংযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন করে দিয়েছি। এটা 3 নম্বরে আসছে। এখানে সামান্য একটা এটার বাসাবাড়ি নিচে এখানে ফেলে
ফ্লেমেবল কিছু আমি পাচ্ছি, তারপিন পাচ্ছি, যেহেতু অল্প, এদেরকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 1 ঘন্টার ভিতরে এগুলো সরাই, এবং এরা প্রতিশ্রুতি যে এই বাসা আর কখনো, এখানে কোনো কারখানা না এবং কোনো ম্যানুফ্যাকচারিং কোনো কিছু নাই, জাস্ট এটা হয়তো বেশি পয়সার লোভে এরা এই দোকান, এই গোডাউন হিসেবে ভাড়া দিছিল। এটা ছোট্ট একটা পরিসর, মাত্র 15 ফুট বাই 10 ফুট একটা ঘর। তো এরা মালামাল ইতিমধ্যে সরা নিয়ে গেছে, অল্প কিছু আছে, ওরা 1 ঘন্টা টাইম দিয়েছে, আলটিমেটাম দিয়েছে ম্যাজিস্ট্রেট সাহেব, 1 ঘন্টার ভিতরে সরা নিয়ে এদেরকে আমরা আর কোনো বিচ্ছিন্ন যাব না। ঠিক যেমনটি উনি বলছিলেন যে এখন মধ্যে 3টি কারখানা অভিযান পরিচালনা করা হয়েছে এবং 2টি কারখানা কিন্তু আমরা যতটুকু জানি যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং এখন এই মুহূর্তে যে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই কারখানাটিতে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং 1 ঘন্টার মধ্যে এখানকার মালামাল সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। যদি তারা 1 ঘন্টার মধ্যে এখানকার যে মালামালগুলো আছে এগুলি সরিয়ে নিয়ে না যায়, সেক্ষেত্রে তারা পরবর্তী এই যে তাদের পদক্ষেপ, সেই পদক্ষেপে যাবেন। তো সবাই এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে আজকে 8ম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে টাস্ক ফোর্স রয়েছে, যে আবাসিক ভবন থেকে কেমিক্যাল কারখানা সহ বিভিন্ন কারখানা উচ্ছেদের কারণে যে অভিযানটি চলছে, সেই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তারা বলেছে আজকে আরো বেশ কয়েকটি স্থানে এবং জায়গায় তারা এই অভিযানটি পরিচালনা করবে। শফিক। পুরান ঢাকা থেকে টাস্কফোর্সের অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। সদরঘাটে লঞ্চের ঢাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওয়াইজ ঘাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল 7টার দিকে আহসান মঞ্জিলের সামনে নদী থেকে আরও শিশুর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে আজ উদ্ধার করা হলো 3টি লাশ। গতকাল এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ 2 জন। বৃহস্পতিবার রাত 9:15টার দিকে সুরভি 7 লঞ্চ পেছন দিকে ধাক্কা দিলে খেয়া নৌকা ডুবে একই পরিবারের 6 জন নিখোঁজ ও 1 জন গুরুতর আহত হন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত আছে। পা দুটা সমস্যা, দুটা পা ইঞ্জুরি, বাম পায়ের অবস্থা পুরা খারাপ, 3-4টা ভাঙ্গা দিছে। আমার বইনে গো ফিরত আইনা দেন, আপনার কাছে এইটুকু আঙ্গ 4টা না ফিরাই দেন, আর আঙ্গ অনুরোধ আমরা এই লসালারে ছাড়বো না। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য আমাদের ডুবুরি টিম এখনো আমাদের সাথে প্রস্তুত আছে। তো গতকালকে আমরা একটি লাশ নিখোঁজ 6 জনের মধ্যে থেকে পেয়েছিলাম। সকাল 7:30টার দিকে আমরা আরেকটি ডেড বডি পেয়েছি, একটি মেয়ে শিশুর। আমাদের টিম নদীতে কাজ করছে এবং সেটা চলমান। আমরা যে নিখোঁজ অন্যান্য লাশগুলো আছে সেগুলো উদ্ধারের সার্বিক তৎপরতা চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল। শফিক, যে গত পরশু যে নৌকাডুবিতে রাজধানীর সদরঘাটে যে 6 জন নিখোঁজ হয়েছিলেন, আমরা পরশু থেকে আপনাদেরকে সেই সংবাদ দিয়ে আসছিলাম। এই মুহূর্তে আমরা যে আপনাদেরকে যে আপডেট জানাতে পারি সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে 2টি মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে 7 মাস বয়সী একজন শিশুর এবং একজন পুরুষের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর আগে আজ সকালে আরেকটি শিশুর মরদেহ উদ্ধার হয়েছিল। এই নিয়ে আজ দিনে মূলত 3টি মরদেহ উদ্ধার হয়েছে। এর আগে গতকাল আরেকটি নারীর মরদেহ উদ্ধার হয়েছিল। সব মিলিয়ে 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখন 2 জনকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো এখন পর্যন্ত যে 2 জন নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারে আসলে নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের সেই অভিযান টিমের সাথে আমি রয়েছি। এই মুহূর্তে আমি একটি নৌবাহিনীর একটি নৌকায় রয়েছি, যেখান থেকে আমি আপনাদেরকে এখানকার তাদের যে উদ্ধার অভিযানের সর্বশেষ অবস্থা জানাবো। আমার সাথে আছেন নৌবাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্যান্ট আক্কাস আলী। আমি তার কাছে জানতে চাইবো আসলে অভিযানের সর্বশেষ কি অবস্থা এবং তারা কি ব্যবস্থা নিচ্ছেন। হ্যাঁ, আমরা আমাদের টহল টিম খুব জোরদার করা হয়েছে এবং আপনি জানেন যে আমরা ইতিমধ্যে 4টা ডেড বডি উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ আগে একটা বাচ্চাকে আমরা উদ্ধার করেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে। বাকি 2টা ডেড বডি না পাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা আমাদের এই কাজ অব্যাহত রাখবো। জি শফিক, আপনি শুনছিলেন যে তারা নৌবাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। শুধু নৌবাহিনী নয়, আমরা দেখেছি অন্য যেসব বাহিনীগুলো রয়েছে, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস, তারাও তাদের অভিযান অব্যাহত রেখেছেন, অভিযান চালিয়ে যাচ্ছেন এবং একটু পরপরই আমরা দেখছি একটি মরদেহ উদ্ধার হচ্ছে। আমরা দেখেছি যে নৌবাহিনী কিছুক্ষণ আগে বিভিন্ন জায়গায় তাদের যে ড্রাইভাররা রয়েছেন তাদেরকে দিয়ে তারা বিভিন্ন ব্রিজের নিচে এবং পল্টুনগুলো আসলে চেক করছেন যে যেন
ওখানে কোথাও লাশ লুকিয়ে লাশ কোথাও নিখোঁজ রয়েছে কিনা, বা এজন্য তাদের অভিযান চলছে। এবং সব মিলিয়ে আমরা আপনাদেরকে বলতে পারি যে এখানে যে দুটি মরদেহ নিখোঁজ রয়েছে সে দুটি উদ্ধারে সর্বশেষ তৎপরতা চলছে। এ ছিল আমার কাছে সদরঘাট থেকে সর্বশেষ। সদরঘাট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কেফায়েত শাকিল। সুস্থ হয়ে উঠছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার কৃত্রিম সব সাপোর্ট যন্ত্র খুলে দেওয়া হয়েছে, তিনি পরিবারের সাথে কথা বলতে পারছেন। শনিবার স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভী। ব্রিফিংয়ে 5 সদস্যের মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য ডাক্তার সেবাস্টিন জানান, তার রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্রম রয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। এছাড়া তার নিউরোলজির কোনো সমস্যা নেই। 2-1 দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে পাঠানো হবে। সবচেয়ে ভালো সংবাদ হলো তাদের ভাইয়ের সব এক্সটার্নাল ডিভাইস খুলে নেওয়া হয়েছে। তার লাস্ট যেটা এন্ডোটাকিয়াল টিউব ছিল ওটাও খুলে ফেলা হয়েছে। উনি এখন সম্পূর্ণভাবে সব ডিভাইস মুক্ত, এবং আমি তার নিউরোলজিক্যাল পার্ট এক্সামিন করে দেখেছি। নিউরোলজিক্যালি উনি 100% স্টেবল আছেন। উনি আজকে আমার সাথে কথা বলেছেন। সময় সংবাদে আরও থাকছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 21 পদের বিপরীতে চিকিৎসক মাত্র 2 জন, যন্ত্র ও জনবলের অভাবে ব্যাহত চিকিৎসা। নির্বাচনে প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। যে কোনো অনিয়মে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। এই উপলক্ষে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রিত হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বৈধ পাস ব্যতীত অন্য কাউকেই 10 তারিখ 6টা থেকে এবং 11 তারিখ 6টা পর্যন্ত কোনো ধরনের কোনো প্রবেশ করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে পেরিফেরিতে প্রত্যেকটি এলাকায় তল্লাশি এবং নজরদারি অলরেডি অব্যাহত রেখেছে। নির্বাচনের জন্য চমৎকার পরিবেশ বিরাজ করছে। এই পরিবেশ যাতে আরও সমুন্নত থাকে, আরও সুদৃঢ় থাকে, সেজন্য আমরা আমাদের সব ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করব। আগামী 11 মার্চ ডাকসু নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছে ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, শেষ দিনের যে প্রচারণা সেটি তারা করছে, আর এছাড়া আগামী 11ই মার্চ যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কীরকম থাকবে সে ব্যাপারে আজকে সকালবেলাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহবাগ এলাকায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তো সেখানে নিরাপত্তার যে অবস্থা সেটি তিনি তুলে ধরেছেন। তো এইদিকে যেটি হচ্ছে প্রচারণাতে সকাল থেকে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ছাত্র দলের যে প্যানেল তারা প্রচারণা রয়েছে, এছাড়া বামজোট মনোনীত যে প্যানেল তারাও প্রচারণা করছে, আর ছাত্রলীগের যে প্যানেল তারা অল্প কিছু সময়ের মধ্যে প্রচারণা শুরু করবে আমরা তেমনটা জেনেছি। তো এখানে একটু বলতে চাই সেটি হচ্ছে যে ডিএমপি কমিশনার যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে ডাকসু নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে তারা আগামীকাল সন্ধ্যা 6টা থেকে 11 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচল তারা নিয়ন্ত্রণ করবেন। তারা যেটি বলছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারী যারা আছেন তারা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকবেন, আর এছাড়া অন্যান্য কেউ যদি বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে চান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইস্যুকৃত যে পাস রয়েছে সেটি দেখে তাদেরকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে হবে, যানবাহন চলাচল এই এলাকায় নিয়ন্ত্রণ করতে হবে। আর এছাড়া আরেকটি বিষয় আপনি জানেন যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে কভার করার জন্য গণমাধ্যমকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। যেটি বলা হয়েছে সে ইলেকট্রনিক মিডিয়া থেকে 4 জন এবং প্রিন্ট মিডিয়া থেকে সর্বোচ্চ 3 জন গণমাধ্যম কর্মী বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনের দিন প্রবেশ করতে পারবেন। তো এই বিষয়টার সমালোচনা করেছেন বামজোট মনোনীত যে প্রার্থী লিটন নন্দী। তিনি কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন এটি আরও বাড়ানো উচিত সেমনটা তিনি দাবি করেছেন। আর এই প্রেক্ষাপটে আমরা কিন্তু যখন যে ডিএমপি কমিশনার ব্রিফিংটি করেন সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী তিনিও
উপস্থিত ছিলেন। তো আমরা প্রক্টরের কাছে জানতে চেয়েছিলাম যে ছাত্র সংগঠনগুলোর এই যে তারা যেটি বলছেন যে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আরও বাড়ানোর জন্য সেই বিষয়ে, তো প্রক্টর এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি ডিএমপি কমিশনারকে প্রশ্নের উত্তরটি দিতে বলেছেন। তো তখন ডিএমপি কমিশনার যেটি জানিয়েছেন যে কতজন গণমাধ্যম কর্মী প্রবেশ করবেন প্রত্যেকটি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে ঠিক করবে, এবং যে 4 জন সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনে ঠিক করে দিয়েছে, এবং কমিশনার বলছেন যে এটি যথেষ্ট বলেই তিনি মনে করেন। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আপনি জানেন যে আজকে রাত 12টা পর্যন্ত প্রচার প্রচারণা থাকবে। তবে লিটন নন্দী যেটি বলেছেন যে নির্বাচন অনুষ্ঠানের 24 ঘন্টা আগে পর্যন্ত প্রচারণা করা যায়। তো সে অনুযায়ী তিনি বলেছেন যে আগামীকাল সকাল 8টা পর্যন্ত তারা প্রচারণা করতে পারবেন। তো এই মুহূর্তে আপনি হয়তো দেখছেন যে এই যে প্রচারণা উপলক্ষে ছাত্র সমাজের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছে। তো এরকম প্রচারণা কিন্তু আজকে দিনভরই চলবে। সকাল 11টার কিছু পরে থেকে যে প্রচারণাটি শুরু হয়েছে। তো সবকিছু মিলিয়ে ছাত্র সংগঠনগুলো যেটি বলছে যে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেটি তারা আশা করেন, এবং দীর্ঘ প্রায় 3 দশক পর যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে ছাত্রদের যে প্রতিনিধি তারা ছাত্রদের ভোটে নির্বাচিত হবে এবং ছাত্রদের কল্যাণে তারা কাজ করবেন, সেটি সকল ছাত্র সংগঠনের প্রার্থী যারা আছেন তাদের আশা। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত ডাকসুর নির্বাচন উপলক্ষে এই ছিল সবশেষ খবর। টিকিট কালোবাজারির লাগাম টানতে এবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ মোট 9টি ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করেছে রেলওয়ে। 11 মার্চ টিকিট বিক্রির সময় থেকে এই নিয়ম কার্যকর হবে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলোও এই নিয়মের আওতায় আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত কমলদের রিপোর্টে। কাউন্টারে নেই, কিন্তু বাইরে টিকিট টাকা দিলে, এমনকি জুতা যারা করে ব্রাশ করে কালি মুছি এত সময় টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রার 9 দিন আগে এসেও কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষুদ্র যাত্রীর ক্ষোভ প্রকাশ। এ ধরনের ক্ষোভ টিকিট কিনতে আসা শত শত যাত্রীর। চাহিদার তুলনায় টিকিটের স্বল্পতার পাশাপাশি টিকিট কালোবাজারির অভিযোগ তাদের। এই অবস্থায় কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা নিতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। 11 মার্চ থেকে চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, গোধূলি এবং তুর্ণনিশীতের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারির কাছে টিকিট নিয়ে যাতে ভ্রমণ করতে না পারেন তার প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যায়ক্রমে শুরু হবে। ভোটার আইডি কার্ডের মধ্যে টিকিট বিক্রয়ের কার্যক্রম আগামী 11 তারিখে শুরু হবে। অবশ্য 1 মাস আগে পরীক্ষামূলকভাবে ঢাকা চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসে এনআইডি সিস্টেম চালু করা হয়েছে। এখন থেকে আন্তনগর ট্রেনের প্রথম শ্রেণী এবং শীততাপ নিয়ন্ত্রিত কক্ষগুলোর প্রতিটি যাত্রীর টিকিটে তার যাবতীয় তথ্য উল্লেখ থাকবে। টিকিটে যদি প্যাসেঞ্জারের নাম উল্লেখ করা থাকে তখন আর কেউ কালোবাজারি করতে পারবেন। টিকিট ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করা হতে আমাদের সুবিধা হবে, আমরা টিকিটগুলো এখানে পাবো। ঢাকা রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস, ঢাকা পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা সিলেট রুটের পারাবাত এক্সপ্রেসও এই নিয়ম কার্যকর হবে। কালোবাজারি প্রতিরোধের পাশাপাশি প্রকৃত যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে চলন্ত ট্রেনের টিকিটে উল্লেখিত তথ্য এবং যাত্রীদের পরীক্ষা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ইচ্ছা করলেও সে কালোবাজারি থেকে টিকিট কাটতে পারবে না, আর কালোবাজারি তখন টিকিট কিনেও কোনো লাভবান হবে না, কারণ সে কার কাছে বিক্রি করবে। রেলওয়ে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে বছরে 3.5 কোটির বেশি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। চট্টগ্রাম থেকে প্রতিদিন 10টি আন্তনগর সহ মোট 62টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুরের হিলি সীমান্তবর্তী হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। বিকল হয়ে পড়ে আছে একমাত্র অ্যাম্বুলেন্স, টেকনিশিয়ানের অভাবে অলস পড়ে আছে এক্স রে মেশিনও। 21 জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র 2 জন চিকিৎসক। এই অবস্থায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। আর শূন্য পদে নিয়োগের দাবি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিনাজপুর শহর থেকে প্রায় 90 কিলোমিটার দক্ষিণে 50 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্র। সরকারি সহায়তায় স্বল্প খরচে এখানে চিকিৎসা নিতে আসেন সীমান্তবর্তী এলাকার নানা বয়সী মানুষ, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। একটা এমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন, সেই অ্যাম্বুলেন্স আমাদের নাই। আমাদের এখানে যে অ্যাম্বুলেন্স আছে
সেটা একবারে অকেজো। বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে হলো, আনে আমার মাকে নিয়ে রংপুর নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ডাক্তারের প্রয়োজন অনেক, একটা যদি পেট ব্যথা রুগী আসে তবুও তাকে নিয়ে যেতে হয় জয়পুরহাটে। সরকারে বলছে যে বিনা এখানে চিকিৎসা হবে বিনা পয়সার, তো কই বিনা পয়সার চিকিৎসা আমরা তো দেখতেছি না। এখানে অ্যাক্সিডেন্টের ইয়াগুলান বেশি থাকে, ওনারা আসে তো অবশ্যই সাথে যেন সেবাটা পায় এইটাই আশা করে, কিন্তু ডাক্তার স্বল্পতার কারণে এইটুকু হয়তো কিছুটা ডিলে হয়। হাসপাতালের নার্স ও চিকিৎসকরা জানান প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। প্রতিদিন আসলে 2 জন মেডিকেল অফিসারের পক্ষে এতজন রোগীর সেবাদান করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এই হাসপাতালে কমপক্ষে 21 জন ডাক্তার থাকার কথা, সেখানে কর্মরত আছে মাত্র 2 জন, এবং আমি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছি। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন 3 শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। ভর্তি থেকে চিকিৎসা নেন অর্ধশত রোগী। সময় সংবাদ, হিলি। রাজধানীর সরকারি প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক উপস্থিতি দেখতে স্কুলগুলোতে অভিযান চালাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই মুহূর্তে মিরপুর এলাকায় আছেন পিঙ্কি আক্তার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিঙ্কি। শফিক, আপনি জানেন যে এখানে কিন্তু আজকে শিক্ষা মন্ত্রণালয় আর কি শিক্ষা প্রতিমন্ত্রী যিনি আছেন তার পরিচালনায় একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। মানে অভিযানটা হচ্ছে কেবলমাত্র প্রাইমারি যে সরকারি স্কুলগুলো সেই স্কুলগুলোকে ঘিরে, যে সেই স্কুলে ঠিকভাবে শিক্ষকরা উপস্থিত আছেন কিনা, পড়াশোনা ঠিকভাবে হচ্ছে কিনা। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দেখে থাকি যে প্রাইমারি স্কুলে শিক্ষকরা লিভে থাকেন, তো এই বিষয়টিকে নিয়েই কিন্তু আজকের অভিযান। এখন আমরা আছি মিরপুর ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে আপনি দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছে যে প্রতিমন্ত্রী শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। এর আগে কিন্তু তিনি বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষিকা, তার সাথে কথা বলেছেন এবং শিক্ষকদের যে উপস্থিতি খাতা আছে সেটি কিন্তু খতিয়ে দেখছেন। এখানে আমরা এই স্কুলে দেখছি যে এখনো কিন্তু শিক্ষক সংখ্যা কম। যদি আমি বলি যে শিক্ষক সংখ্যা কম এবং অনেক শিক্ষকই ছুটিতে আছেন এবং সেই ছুটি কি কারণে, সেটির কারণ আসলে এখানে দেখতে চাচ্ছেন। এরপরে মাননীয় প্রতিমন্ত্রী আরো কয়েকটি স্কুল পরিদর্শন করবেন এবং সেখানে দেখবেন যে শিক্ষকরা আসলে ঠিকভাবে শ্রেণীকক্ষে ক্লাস নিচ্ছেন কিনা। আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের সময় টেলিভিশনে কিন্তু গত 2 দিন আগে একটি নিউজ প্রচারিত হয়েছে, যেটি হচ্ছে যে প্রাইমারি শিক্ষকদের যে অনুপস্থিতি এবং তাদের করাপশন নিয়ে। তারপরেই কিন্তু এই অভিযানটি শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিচালনা করা হয়েছে। আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি দর্শকদের যে 13 তারিখ থেকে কিন্তু শিক্ষা সপ্তাহ, তো সেই শিক্ষা সপ্তাহকে ঘিরেও যে স্কুলগুলোকে পরিদর্শন করা, শিক্ষকরা ঠিকভাবে শ্রেণীকক্ষে ক্লাস নিচ্ছেন কিনা, শিক্ষার্থীরা আসলে কতটুকু তাদের পড়াশোনা ভালোভাবে হচ্ছে কিনা, এগুলো কিন্তু খেয়াল এবং খোঁজ রাখার জন্যই মূলত এই অভিযান আজকের। তো আজকে এই মিরপুর এই স্কুলটিতে এসে প্রথম আজকে এই ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে আজকের অভিযান শুরু হয়েছে। তো এরপরে আমরা হয়তো অভিযানের সাথেই থাকবো, বাদবাকি সংবাদ তারপরে আমি আপনাদেরকে জানাতে পারবো। আরো কয়েকটি স্কুলে অভিযান চলবে তারপরে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। শফিক। রাজধানীর সরকারি প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক উপস্থিতি দেখতে স্কুলগুলোতে অভিযান চালাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর মিরপুর এলাকা থেকে সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পিঙ্কি আক্তার। সময় সংবাদে আরও থাকছে। রাজধানীর পাইকারি বাজারে 2 থেকে 3 টাকা কমেছে চালের দর, নতুন চাল এলে আরও কমার প্রত্যাশা। অস্বাস্থ্যকর পরিবেশে অক্লান্ত পরিশ্রম করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত নওগাঁর চাতালগুলোর নারী শ্রমিকরা। পুরুষদের সঙ্গে সমান তালে কাজ করলেও নারীদের দেয়া হয় নামমাত্র মজুরি। নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করছে না চাতাল মালিকরা, আর আশ্বাসেই সীমাবদ্ধ জেলা প্রশাসনের কাজ। নওগাঁ থেকে এম আর রকির রিপোর্ট।
তপ্ত রোদ আর অস্বাস্থ্যকর পরিবেশে নওগাঁর ধানের চাতালে কাজ করেন নারী শ্রমিকরা। স্বামীর একাধিক বিবাহ আর নানা বঞ্চনার শিকার হয়ে জীবিকার প্রয়োজনে কঠোর পরিশ্রমের কাজ বেছে নিতে বাধ্য হন তারা। চাতালে পুরুষের সাথে সমান তালে কাজ করলেও নারীদের অভিযোগ মজুরি দেওয়া হয় অর্ধেক। হাজিরা ভিত্তিতে মজুরি দেওয়া হলেও দুর্ঘটনা বা অসুস্থ হলে নারী শ্রমিকরা মালিক পক্ষের কোনো সহায়তা পায় না। অনেক পরিশ্রম করতে হয় আমাদের, সেই হিসাবে আমরা তো মজুরি পাই না। অসুখ বিসুখ হয়ে পড়ে থাকলে কেউ দেয় না, দেখে না, দেখার মতন কেউ নেই। পুরুষেরা টাকা বেশি পায়, 6 টাকা 7 টাকা করে পায়, আর আমরা হলে 1.5 টাকা করে পাই। সরকারের সহজ শর্তে নেওয়া ঋণের টাকায় গড়ে তোলা এসব ধানের চাতালে কর্মী বান্ধব কোনো পরিবেশ না থাকলেও চাতাল মালিকরা দিচ্ছেন নানা আশ্বাস। আমরা মিলের মালিক হিসাবে যতটুকু সহযোগিতা করা পারি সেটা করি। সরকারি যে সুযোগ সুবিধাগুলো যেমন 10 টাকা কেজি চাল, এই সব যদি সরকার যদি সহযোগিতা করে, আমরা যে সহযোগিতা করতেছি, এটার মাধ্যমে তারা নারী শ্রমিকেরা বিশেষ করে উপকৃত হতো। শ্রম বৈষম্য রোধ সহ এসব নারীদের কাজের সহায়ক পরিবেশের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। মিলগুলোকে নারী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পায়খানা, তাদের জন্য যথাযথ মজুরি, তাদের জন্য নিয়োগপত্র, এগুলোর বিষয়ে আমরা তাদেরকে তাগিদ দিয়েছি। তাদেরকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে। আমরা এই দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য কর্মপরিকল্পনার আলোকে কারখানা মালিকদের সাথে নিয়মিত কাজ করব। নওগাঁয় 1200 ধানের চাতালে 30,000 নারী শ্রমিক কাজ করে থাকেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রাজধানীর পাইকারি বাজারে আবারও 2 থেকে 3 টাকা কমেছে প্রায় সব ধরনের চালের দর। বৈশাখের বাজারে নতুন চাল এলে দাম আরও কমবে বলে জানান পাইকাররা। তবে দর বেড়েছে চায়না রসুন ও দেশি পেঁয়াজের। মসুর ডাল কেজিতে 2 টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে সব ধরনের মশলার দর। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সামনেই চালের ভরপুর মৌসুম, তার উপর পর্যাপ্ত মজুদ, যার প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি চালের বাজারে। খোঁজ নিয়ে দেখা যায় সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 3 টাকা পর্যন্ত। নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে বলে জানান পাইকাররা। মোটামুটি সব চালে 2-1 টাকা করে কমছে, আর বাজারে আসলে বেচা কিনি খুব কম। বৈশাখ মাসে ফলন আল্লাহ জ্বর তুবন রক্ষা করে আইনা দেয়, তাইলে মনে করেন বাজারে আরো কমার সম্ভাবনা আছে। চালের বাজারে স্বস্তির খবর থাকলে ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও রসুনের দর। কেজিতে 3 টাকা বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 টাকা, আর কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে চায়না রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 90 টাকায়। দেশি পেঁয়াজ 16 টাকা 18 টাকা ছিল, এখন ওই বৃষ্টির কারণে মাল উঠাইতে পারতেছে না, এই জন্য ভালোগুলা 20-22 পেঁয়াজ বিক্রি হয়। চায়না রসুন গত সপ্তাহ ছিল মনে করেন 65-70, এই সপ্তাহ চলতেছে এখন এই যে 80 থেকে 90। নিত্যপণ্যের বাজারে মসুর ডালের দর কেজিতে 2 টাকা বাড়লেও কমেছে আটার দর। মশলার বাজারে এলাচের দাম বাড়লেও স্থিতিশীল অন্য মশলার দর। দেশি মসুরের ডালের দাম একটু বাড়ছে, কেজিতে 2 টাকা 3 টাকা বাড়ছে। চিনির দাম একটু বাড়ছে, আর মশলার দাম একটু বেশি। এর মশলার ভিতরে শুধু এলাচি প্রতি সপ্তাহে 20-30 টাকা 50 টাকা বাড়ে। আটা কেজিতে 2 টাকা কমছে। রাজধানীর পাইকারি বাজারে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে 440 থেকে 480 টাকায়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি পর্যটকে মুখর চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গল। সবুজ চা বাগান ও কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রকৃতির কাছাকাছি গিয়ে নগর জীবনের কোলাহল থেকে মুক্তির পথ খুঁজছেন পর্যটকরা। তবে বাড়তি হোটেল ভাড়া, বাগানে প্রবেশে বাধা এবং দালালের খপ্পরে পড়ে হয়রানির শিকারও হচ্ছেন অনেকে। জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমানকে সঙ্গে নিয়ে আব্দুল আহাদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমদ চৌধুরী। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে শ্রীমঙ্গল পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। এই উপজেলার বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে চা বাগান। চা বাগানের মাঝ দিয়ে চলে গেছে পিচ ঢালা পথ, আবার কখনো আঁকা বাঁকা মেঠো পথ। পথের দুধারে মাইলের পর মাইল সবুজের চাদরে মোড়ানো চা বাগান। বাগানে পর্যটকরা মিশে যাচ্ছেন প্রকৃতির সঙ্গে। পর্যটকদের কেউ এসেছেন দেশের অন্যান্য অঞ্চল থেকে, আবার কেউ সুদূর নিউ ইয়র্ক থেকে। ভালো লাগলো, খুব সুন্দর জায়গা চা বাগান। আমরা দিনাজপুর থেকে আসছি, কোনোদিন আসি নাই। চা বাগানটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। নিরাপদ সড়ক, রাস্তা একটু বড় হলে ওটাই ভালো হতো।
মূলত চা বাগান দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসলেও তাদের প্রবেশ করতে দেয়া হয় না বাগানে। ঢুকতে হয় নিরাপত্তা কর্মীর চোখ ফাঁকি দিয়ে। দালালের কবলে পড়ে হয়রানির শিকারও হচ্ছেন অনেকে। উপরের লেভেলে যারা আছেন, যেমন ম্যানেজার সাহেব আছে, ইনার অনুমতি নিয়ে আসলে আমরা ঘুরতে দিই, নইলে ঘুরতে আমাদের ভিতরে ঘোরা নিষেধ। 10 মিনিট আমরা হেঁটে চলে যেতে পারি, আর সেখানে আমাদের থেকে ভাড়া নিচ্ছে 150, 200, 300, অথচ ওখানকার ভাড়া 5 টাকা 10 টাকা। আমরা চাই এই রাস্তাগুলোর উন্নত হোক। হোটেলের ভাড়ার জন্য গেলে আপনার বিভিন্ন ধরনের সম্মুখীন হইতে হয়। শ্রীমঙ্গলে গিয়ে পর্যটকরা ভিড় করেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে। বন্যপ্রাণীর মহামিলনের নান্দনিক এই জায়গাটির রূপও ভিন্ন। উঁচু নিচু পাহাড়ের গায়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া বৃক্ষরাজি। এর মাঝে খেলা করছে উল্লুক সহ নাম না জানা প্রাণীকুল। বনের ভিতরে 7 রঙের চা থাকে পছন্দের শীর্ষে। বনাঞ্চল অনেক সুন্দর, আসছি দেখতে ভালোই লাগছে, ফ্যামিলি নিয়ে আসছি। একটা হনুমান দেখেছে এই মাত্র, এই হনুমানটা অনেক সুন্দর লাগছে, বাগানের ভিতরটা অনেক সুন্দর লেগেছে। অনেক বড় বড় গাছ, অনেক লম্বা গাছ, এগুলো সচরাচর দেখা যায় না, তো খুব ভালো লাগছে এখানে এসে। শ্রীমঙ্গলে থাকার জন্য রয়েছে মানসম্পন্ন হোটেল। 5 তারকা মানের রিসোর্ট সহ শতাধিক হোটেল গড়ে উঠেছে মৌলভীবাজারের সীমান্তবর্তী এই উপজেলায়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হোটেল, মোটেল ও রিসোর্টের ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসলে শ্রীমঙ্গলে আরও বেড়ে যাবে পর্যটকের উপস্থিতি, বলছেন স্বয়ং পর্যটকরাই। আব্দুল আহাদ, সময় সংবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় আরও 4 জনের লাশ উদ্ধার। এ নিয়ে মিলল 5 জনের মরদেহ, 1 জন নিখোঁজ। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি, খুলে নেওয়া হয়েছে সব সাপোর্ট যন্ত্র, রক্তচাপ স্বাভাবিক। ডাকসু নির্বাচনে প্রতিটি কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়, জানালেন ডিএমপি কমিশনার। বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ন্ত্রিত হবে সব ধরনের চলাচল। এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নেতৃত্বে প্রথমবারের মতো স্কুলগুলোতে অভিযান, শিক্ষকদের উপস্থিতি সহ নানা অসঙ্গতির দিকে নজর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।